স্টুডেন্টস ক্লাস 12-এর ভূগোল আজকে থেকে শুরু করছি। এটা প্রথমে বলে দিই, এটা সাতটা প্রকাশনীর বই, উচ্চ মাধ্যমিক ভূগোল, ডক্টর বিশ্বজিৎ বেরার লেখা। হ্যাঁ, তোমরা অনেকে কমেন্ট করতে থাকো স্যার কি বই সেজন্য এটা বলে দিলাম যে আবার বলছি, শোনো, সাতটা প্রকাশনীর উচ্চ মাধ্যমিক ভূগোল, ডক্টর বিশ্বজিৎ বেরা। এর প্রথমে শুনে নাও তোমাদের ক্লাস 12-এর সিলেবাসটা কি থাকে। তোমাদের ক্লাস 12-এ জিওগ্রাফিতে ফুল মার্কস 100, থিওরি 70 আর প্র্যাকটিক্যালে 30। থিওরির মধ্যে আবার ফিজিক্যাল জিওগ্রাফিতে 35 মার্ক আর ইকোনমিক জিওগ্রাফিতে 35 মার্কস, টোটাল 70। এটা তো আজকে প্রথম চ্যাপ্টার পড়াবো। প্রথম চ্যাপ্টার তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে, যেটা ফিজিক্যাল জিওগ্রাফি। প্রথম চ্যাপ্টারে আছে ভূমিরূপ সংক্রান্ত প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ সমূহ। এটা যদি তোমরা যদি শোনো, যেটা ভিডিওটা করছি, এটা যদি বেশ করে শোনো, তাহলে দেখবে তোমাদের অনেকটা সুবিধা হবে। আর যে কোনো বই, হ্যাঁ, সাতটা প্রকাশনী হোক, সার প্রকাশনী হোক, বিভিন্ন প্রকাশনীর বই আছে, যে কোনো একটা বই, পাঠ্য বই, নোট বই না, পাঠ্য বই থেকে যদি বইটাকে একবার তোমরা অন্তত পড়ো, তাহলে কোথায় কি প্রশ্ন আসবে, কি সব তোমরা বুঝতে পারবে। কারণ এগুলো থেকে প্রচুর শর্ট প্রশ্ন আসে, ঠিক আছে। এমসিকিউ শর্ট, হায়ার সেকেন্ডারিতে প্রচুর আছে। দেখো, প্রথমে ভূমিকা, ইন্ট্রোডাকশন। ভূমিরূপ সংক্রান্ত প্রক্রিয়া বলতে সেই সকল প্রাকৃতিক ও রাসায়নিক পরিবর্তনকে বোঝানো হয় যেগুলির মাধ্যমে ভূপৃষ্ঠের পরিবর্তন ঘটে এবং বিভিন্ন আকার ও আয়তনের ভূমিরূপের বিবর্তন ও বিকাশ সংঘটিত হয়। ভূমিরূপগত প্রক্রিয়া রূপে যদি শুধুমাত্র প্রাকৃতিক প্রক্রিয়াকে নির্দেশ করা হয়, তবে তা অভ্যন্তরীণ ও বাহ্যিক দুই প্রকারেরই হতে পারে। অর্থাৎ ভূমিরূপগত প্রক্রিয়াকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়া। তোমরা আগে ছোটবেলায় শিখেছো, ক্লাস 9-10-এ এগুলো জেনেছো। অন্তর্জাত বহির্জাত প্রক্রিয়া কি? দেখো, বহির্জাত প্রক্রিয়া সংজ্ঞা: নদী, ভৌমজল, সমুদ্র তরঙ্গ, বায়ু, হিমবাহ, আবহবিকার, পুঞ্জিত ক্ষয় প্রভৃতির প্রভাবে, অর্থাৎ প্রাকৃতিক ক্ষয়কারী শক্তি সমূহের ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে ভূপৃষ্ঠের উপরিভাগে পরিবর্তন সাধিত হয় এবং বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ ভূমিরূপ গড়ে ওঠে। এই সামগ্রিক প্রক্রিয়াকে বহির্জাত প্রক্রিয়া বলে। তোমাদের যদি প্রশ্ন আসে যে বহির্জাত প্রক্রিয়ার সংজ্ঞা, তোমরা এটাই লিখতে হবে। এবার বৈশিষ্ট্য দেখো। এক হচ্ছে বৈশিষ্ট্য, প্রথম নাম্বার, বহির্জাত প্রক্রিয়া ধীর গতিসম্পন্ন প্রক্রিয়া। এক্ষেত্রে অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের সমতলীকরণ ঘটে। এই প্রক্রিয়ার প্রভাবে উপলব্ধির ক্ষেত্রে সময় লাগে। এই যে প্রক্রিয়া, তুমি সঙ্গে সঙ্গে বুঝতে পারবে না, এটা দীর্ঘ সময়, একটু সময় লাগবে আর কি। তার হচ্ছে বায়ুমণ্ডল থেকে অধিকাংশ শক্তির যোগান পাওয়া যায়। 5, নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ, সমুদ্র তরঙ্গ, ভৌমজল, আবহবিকার প্রভৃতি সক্রিয় ভূমিকা পালন করে। 6, পৃথিবীর সুনির্দিষ্ট একটি স্থানে বিশেষ মাধ্যমগুলি সক্রিয় হয়। 7, ভূপৃষ্ঠ বা তার ঠিক নিম্নস্থ অংশ কার্যকরী থাকে। এবার দেখো পর্যায়ন, গ্রেডেশন, ধারণা ও সংজ্ঞা। 1876 খ্রিস্টাব্দে বিখ্যাত ভূমিরূপবিদ জি.কে. গিলবার্ট গ্রেড শব্দের প্রথম প্রবর্তন করে। এটা তোমাদের খুব প্রশ্ন আসে যে গ্রেড শব্দটির প্রথম প্রবর্তন কে করেন। তোমাদের উত্তর বলতে হবে জি.কে. গিলবার্ট। পরবর্তী সময়ে ডেভিস, ম্যাকিন প্রমুখ এই ধারণার প্রবর্তন করেন। গিলবার্টের মতে নদী খাতের ঢালে যে অবস্থায় ক্ষয়, পরিবহন ও সঞ্চয়ের মধ্যে ভারসাম্য বজায় থাকে তাকে পর্যায়ন বলে। বিশেষত নদীর পর্যায়ক্রমিক ভারসাম্য যুক্ত অবস্থাকে পর্যায়ন বলা হয়। চেম্বারলিন ও সেলিসবেরির মতে পর্যায়ন হল সেই সব প্রক্রিয়া যা শিলামণ্ডলের উপরি স্তরকে সাধারণ তলে উপনীত করে। পর্যায়নের মাধ্যমে যে সমতল পৃষ্ঠের সৃষ্টি হয় তাকে পর্যায়িত ভূমিভাগ বলা হয়। এই ভূমিভাগে বিভিন্ন প্রাকৃতিক শক্তিগুলির ক্ষয় ও বহনের পরিমাণ সমান হয়। তবে ভূমিভাগের এই পর্যায়িত অবস্থা ক্ষণস্থায়ী হয় বলে ভূ আলোড়নের ফলে এই ভূমিভাগ উত্থিত হলে পুনরায় প্রাকৃতিক শক্তিগুলি পুনরুজ্জীবিত হয়ে ওঠে আর কি। এরপরে দেখো পর্যায়ন। তা পর্যায়ন প্রথম হচ্ছে অবরোহণ, আরোহণ, দুটো ভাগ। এবার অবরোহণের মধ্যে কি আছে? অবরোহণের মধ্যে আছে আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন। এবার দেখো ক্ষয়ীভবনের আবার ভাগ আছে। ক্ষয়ীভবনের মধ্যে কি আছে? নদী, হিমবাহ, বায়ু, ভৌমজল, সমুদ্র তরঙ্গ, মানে এগুলো দ্বারা ক্ষয়ীভবন হয় আর কি। আর আরোহণের মধ্যে কি আছে? আরোহণের মধ্যে হচ্ছে নদী দ্বারা সঞ্চয়, হিমবাহ দ্বারা সঞ্চয়, বায়ু দ্বারা সঞ্চয়, তরঙ্গ দ্বারা সঞ্চয়, ভৌমজল দ্বারা সঞ্চয়। এবার দেখো অবরোহণ।
যে পদ্ধতির মাধ্যমে ভূপৃষ্ঠের উচ্চ স্থানগুলি অবনত হয়ে যায় তাকে অবরোহণ বলে। যেমন পার্বত্যভূমি ক্ষয়প্রাপ্ত মালভূমিও কালক্রমে সমভূমিতে পরিণত হয়। আস্তে আস্তে এগুলো কি হয়, ক্ষয় হতে হতে সমভূমিতে পরিণত হয়। এবার দেখো নিয়ন্ত্রণকারী বিষয়, কন্ট্রোলিং ফ্যাক্টরস কি কি আছে এক্ষেত্রে। এক হচ্ছে নদী, হিমবাহ, বায়ু প্রবাহ, তরঙ্গ প্রভৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2 আবহবিকার ও পুঞ্জিত ক্ষয়ের মাত্রা। 3 ভূতাত্ত্বিক ও ভূমিরূপগত অবস্থান। 4 জলবায়ুগত প্রভাব। 5 স্বাভাবিক উদ্ভিদের বিস্তার। প্রভাব দেখো, ইম্প্যাক্টস, এই যে অবরোহণের ইম্প্যাক্ট কি বা প্রভাব কি। এক হচ্ছে পর্বতের উচ্চতা হ্রাস পেয়ে কালক্রমে মালভূমি ও সমভূমির সৃষ্টি হয়। 2 ভূমিভাগের বন্ধুরতা হ্রাস পায় ও সমতলীকরণ ঘটে। 3 ভূমির ঢালের পশ্চাৎপসারণ ঘটে। 4 বিভিন্ন প্রকার ক্ষয়জাত ভূমিরূপ গঠিত হয়। এবার দেখো আরোহণ। ভূপৃষ্ঠের বহির্জাত শক্তি দ্বারা বাহিত পদার্থ ভূপৃষ্ঠের অবনত স্থানে সঞ্চিত হয়ে যে প্রক্রিয়ায় বিভিন্ন ভূমিরূপ গঠন করে তাকে আরোহণ বলে। হর্নবেরির মতে আরোহণ বলতে পৃথিবী পৃষ্ঠে সঞ্চয়ের ফলশ্রুতি স্বরূপ পৃষ্ঠভাগের উচ্চতা বৃদ্ধিকে বোঝায়। নিয়ন্ত্রণকারী বিষয়, এক হচ্ছে ভূমির ঢাল হ্রাস পেলে সঞ্চয় কাজ প্রাধান্য লাভ করে। 2 বাহিত পদার্থের যথেষ্ট মাত্রায় যোগান। 3 ভূমিরূপগত ও ভূতাত্ত্বিক অবস্থার প্রভাব। 4 জলবায়ুগত নিয়ন্ত্রকের প্রভাব। 5 ভূমির উত্থান ও অবনমনের ফলে আরোহণ প্রক্রিয়ার বাধার সৃষ্টি হয়। প্রভাব কি, ইম্প্যাক্ট। এক হচ্ছে বিভিন্ন সঞ্চয়জাত ভূমিরূপ গঠিত হয়। 2 ভূমির ঢাল হ্রাস পায়। 3 বিশালায়তন সমভূমি গড়ে ওঠে। 4 অবনত স্থান ভরাটের নতুন ভূভাগ গঠন করে। এবার দেখো নিম্নে অবরোহণের প্রকারভেদ আলোচনা করা হলো। কি কি অবরোহণ হয়। এক হচ্ছে আবহবিকার। আবহবিকার বলতে সাধারণভাবে যান্ত্রিক ও রাসায়নিক প্রক্রিয়ায় স্বস্থানে শিলার চূর্ণ বিচূর্ণ হওয়ার পদ্ধতিকে বোঝায়। এই প্রক্রিয়ায় শিলাস্তর চূর্ণ বিচূর্ণ হয়, একে বিচূর্ণী ভবন বলা হয়। তোমাদের প্রশ্ন আসে যদি বিচূর্ণ ভবন কি, তাহলে বলবে আবহবিকারের প্রভাবে শিলাস্তর চূর্ণ বিচূর্ণ হওয়াকে বিচূর্ণ ভবন বলে। এভাবে লিখে দিলেই হবে। কি হচ্ছে ক্ষয়ভবন। আবহবিকারের ফলে শিলাচূর্ণ স্থানান্তরিত হয় না, কিন্তু পরবর্তী সময় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ও বাহকের দ্বারা এই শিলাচূর্ণ অন্যত্র পরিবাহিত হয়। এই প্রক্রিয়াকে ক্ষয়ভবন বলে। এরপর 3 হচ্ছে নগ্নিভবন। আবহবিকার ও ক্ষয়ভবনের যৌথ প্রভাবে মূল শিলার অভ্যন্তরীণ ভাগ উন্মুক্ত হয়ে পড়লে তাকে নগ্নিভবন বলে। নামেই বুঝতে পারছো, নগ্নি। ঠিক আছে। এবার দেখো বিভিন্ন অঞ্চলে আবহবিকার কিরকম হয়। ক্রান্তীয় শুষ্ক অঞ্চল যান্ত্রিক তাপজনিত আবহবিকার হয়। ক্রান্তীয় আর্দ্র অঞ্চল রাসায়নিক ও জৈব রাসায়নিক আবহবিকার হয়। নাতিশীতোষ্ণ অঞ্চলে কেলাস গঠন জাতীয় যান্ত্রিক আবহবিকার ও রাসায়নিক আবহবিকার হয়। তুন্দ্র অঞ্চলে যান্ত্রিক আবহবিকার হয়। এই বিষয়ে আরো তোমরা জানবে যখন তোমাদের এরপরে আস্তে আস্তে পুরো বইটা পড়ানো হবে। এবার দেখো আবহবিকার ফলে সৃষ্ট ভূমিরূপ সমূহ। এক হচ্ছে রেগোলিথ। তোমাদের প্রশ্ন আসতে পারে রেগোলিথ, কিছুটা প্রশ্নে আসে খুব। আবহবিকারের ফলে সৃষ্ট চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ড ও অসংলগ্ন স্তরকে রেগোলিথ বলে। 2 হচ্ছে মরু ভার্নিস। মরু অঞ্চলে শিলার উপরে সৃষ্ট উজ্জ্বল আবরণকে মরু ভার্নিস বলে। 3 গোলাকৃতি ভূমিরূপ। স্বল্পমোচন ও হাইড্রোলিসিস প্রক্রিয়ার প্রভাবে শিলার চারদিকের আস্তরণ খুলে গিয়ে গোলাকৃতি ভূমিরূপ গঠন করে। 4 চাপ হ্রাসজনিত গম্বুজ। ম্যাথেসের মতে উপরিস্থিত চাপ হ্রাসের ফলে সৃষ্ট উদ্ভিদবিহীন উচ্চ ভূমিকে চাপ হ্রাসজনিত গম্বুজ বলে। এবার 5 আছে ইস্ক্রি বা টেলাস। তাপীয় কারণ বা বরফের ক্রিয়ার ফলে সৃষ্ট সুতীক্ষ্ণ প্রস্তরখণ্ড পাদদেশীয় অঞ্চলে গঠিত হয়ে ইস্ক্রি বা টেলাস গঠন করে। হচ্ছে টর। গ্রানাইট শিলা দ্বারা গঠিত অঞ্চলের মৃদু ঢালু অংশে অবস্থিত উচ্চ শিলাখণ্ডকে টর বলে। এক্ষেত্রে পার্শ্বস্থ রেগোলিথ অপসৃত হয়। পুরুলিয়ার বিভিন্ন অঞ্চলে টর লক্ষ্য করা যায়। যেমন যদি প্রশ্ন পাওয়া যায় যে টর কোথায় পাওয়া যায়, পুরুলিয়া পশ্চিমবঙ্গের মধ্যে আর কি, পুরুলিয়ার বিভিন্ন অঞ্চলে টর লক্ষ্য করা যায়। এছাড়া আবহবিকার গুহা, আবহবিকারজাত গর্ত, ইনসেলবার্স, গোলাকৃতির বোল্ডার প্রভৃতি আবহবিকারের ফলে গঠিত হয়। এবার তবে টুকরো কথার মধ্যে একটু আছে, মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূমির ঢাল অনুসারে শিলা ও মৃত্তিকার স্থানান্তরকে পুঞ্জিত ক্ষয় বলে। এটি একটি গতিশীল প্রক্রিয়া। আবহবিকারের পরবর্তী পর্যায়ে এটি সংঘটিত হয় ধস, কর্দম প্রবাহ, শিলাপতন, মৃত্তিকা স্খলন প্রভৃতি এর প্রকারভেদ সমূহ।
এবার দেখো পর্যায়নের মাধ্যম সমূহ, এজেন্টস অফ ডেটেশন। যে সকল প্রাকৃতিক শক্তির আবহবিকারগ্রস্ত শিলা চূর্ণ সমূহের অপসারণ বা বহনের ক্ষমতা রয়েছে তাকে পর্যায়নের মাধ্যম বলে। এক হচ্ছে নদী। পর্যায়নের মাধ্যম কি কি আছে? নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ, ভৌমজল, সমুদ্র তরঙ্গ, পুঞ্জিত ক্ষয়, এগুলো সব পর্যায়নের মাধ্যম। নদী দেখো, পর্যায়নের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলো নদী, যা অবঘর্ষ, ঘর্ষণ, দ্রবণ প্রভৃতি প্রক্রিয়ায় ক্ষয়সাধন করে এবং নিম্ন গতিতে সঞ্চয়ের মাধ্যমে আরোহণ প্রক্রিয়া অংশগ্রহণ করে। দুই হচ্ছে হিমবাহ। হিমবাহ উৎপাটন ও অবঘর্ষের মাধ্যমে অবরোহণ এবং সঞ্চয়ের মাধ্যমে আরোহণ প্রক্রিয়ায় অংশ নেয়। তিন, বায়ুপ্রবাহ। ঘর্ষণ, অবঘর্ষ এবং অপসারণ প্রক্রিয়ায় বায়ু ক্ষয়কার্য করে, অন্যদিকে আনত স্থানের সঞ্চয়ের মাধ্যমে আবার আরোহণ পদ্ধতিতেও অংশগ্রহণ করে। চার, ভৌমজল। দ্রবণীয় শিলা ছাড়া গঠিত অঞ্চলে ভৌমজল দ্রবণ প্রক্রিয়ার সাহায্যে বিভিন্ন ভূমিরূপ গঠন করে। পাঁচ, সমুদ্র তরঙ্গ। সমুদ্র তরঙ্গের প্রভাবে বিশেষত অবঘর্ষ, ঘর্ষণ, জলপ্রবাহ ক্ষয় প্রভৃতি মাধ্যমে অবরোহণ প্রক্রিয়া সংঘটিত হয়। অন্যদিকে তরঙ্গবাহিত পদার্থ সঞ্চিত হয়ে আরোহণ প্রক্রিয়াকে কার্যকারী করে। ছয়, পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয়ের প্রভাবে ভূমিভাগের উচ্চতা ও ঢালের পরিবর্তন ঘটে। তোমাদের প্রশ্ন আসে যে ভূমিভাগের উচ্চতা ঢালের পরিবর্তন কিসের ফলে ঘটে? পুঞ্জিত ক্ষয়ের ফলে ঘটে। এছাড়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় পর্যটনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার দেখো এই টুকরো কথা একটু শোনো। পাহাড়ি ঢাল বরাবর জল সম্পৃক্ত একাধিক শিলাখণ্ডের মাধ্যাকর্ষণের টানে দ্রুত গতিতে ঢাল অনুসারে নিম্নমুখী গমনকে ভূমিধস বলে। এগুলো তোমাদের ছোট ছোট প্রশ্ন আসবে। তোমাদের এখান থেকে এমসিকিউ শর্ট প্রশ্ন ছাড়াও এরকম প্রশ্ন আসতে পারে। দেখো পর্যায়ন কি, আরোহণ কাকে বলে, পুঞ্জিত ক্ষয় কাকে বলে, এরকম। আবার এরকম বড় প্রশ্ন আসতে পারে 7 নম্বরে যে আরোহণ অবরোহণের মধ্যে পার্থক্য নিরূপণ করো, পর্যায়নের মাধ্যমগুলো আলোচনা করো। ঠিক আছে, এরকম বড় প্রশ্ন আসতে পারে। স্টুডেন্ট, আজকে পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।